গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 19 মার্চ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, টিকিট না পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন দলের বিধায়ক নিহার রঞ্জন দাস। আজ ভারতীয় জনতা পার্টি প্রার্থীর নাম ঘোষণা করার পরই ক্ষোভ প্রকাশ করে তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন। জানা গেছে, প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় তিনি প্রদেশ বিজেপি সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠান। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও হঠাৎ করে প্রার্থী তালিকা থেকে নাম বাদ পড়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। রাজনৈতিক মহলে এই পদক্ষেপ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনের আগে এই ধরনের দল ত্যাগ বিজেপির সংগঠনে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে এই বিষয়ে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে কাছাড়ের 3 বিধায়ক টিকিট থেকে বঞ্চিত হলেন। বঞ্চিত বিধায়করা হলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, দোলাই আসনের নিহার রঞ্জন দাস ও উদারবন্দির মিহির কান্তি সোম টিকিট থেকে বাদ পড়লেন। 3 জনকে টিকিট না দিয়ে টিকিট প্রদান করা হয়েছে শিলচর লোকসভা আসনে প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, দলাইয়ে টিকিট প্রদান করা হয়েছে নতুন মুখ অমিয়কান্তি দাস এবং উদারবন্দে টিকিট দেওয়া হয়েছে রাজদীপ গোয়ালাকে। এছাড়া টিকিট পেয়েছেন লক্ষ্মীপুর আসনে কৌশিক রায়, কাটিগোড়ায় কমলাক্ষ, বড়খলায় পেয়েছেন কিশোর নাথ। এদিকে হাইলাকান্দি থেকে ডক্টর মিলন দাস প্রার্থী হয়েছেন। উত্তর করিমগঞ্জ থেকে সুব্রত ভট্টাচার্য, পাতারকান্দি থেকে কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণনগর এসসি থেকে বিজয় মালাকার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। অপরদিকে দল থেকে ইস্তফার জোরে ক্রমশই নিঃসঙ্গ গৌরব, ফাঁকা রাজীব ভবন। মনোবল অটুট রাখুন, দলীয় কর্মীদের আহ্বান রিপুনের। নির্বাচনের মুখে যেন শনি লেগেছে কংগ্রেসে। শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল কর্মীদের পদত্যাগের জোয়ারে বিধ্বস্ত এখন কংগ্রেস। সেই সঙ্গে প্রার্থী বাছাই প্রক্রিয়াকে ঘিরেও দলে অভ্যন্তরীণ কুন্দল চরমে। টাকার বিনিময়ে প্রার্থী বাছাই নিয়ে অনেকেই মুখ খুলেছেন। ছেড়ে কথা বলছেন না দলের প্রদেশ সভাপতি গৌরব গগৈ এবং সাংসদ রকিবুল হোসেনকে। কেউ কাউকে বিশ্বাসে নিতে পারছেন না। রীতিমতো হতাশ এখন কংগ্রেসের নেতাকর্মীরা। জেলায় জেলায় রাজীব ভবনেও বিক্ষোভ চলছে। গুয়াহাটির রাজীব ভবনে নিস্তব্ধতার পরিবেশ। বিজেপি অগপর কার্যালয়ে যেখানে দলীয় কর্মীদের ভিড় উপচে পড়ছে, সেখানে উল্টো চিত্রটাই দেখা গেছে রাজীব ভবনে। নির্বাচনের মুখে কংগ্রেসের এরকম বেহাল অবস্থা আগে কখনো দেখা যায়নি। একের পর এক দলের শীর্ষ নেতারা পদত্যাগ করায় ক্রমশই নিঃসঙ্গ হয়ে পড়ছেন সভাপতি গৌরব। বর্তমানে সাংসদ রকিবুল ছাড়া গৌরবের পাশে আর কেউ নেই বললেই চলে। একাকী গৌরব দলের নেতাকর্মীদের ধরে রাখতেও রীতিমতো ব্যর্থ হয়েছেন। সভাপতির দায়িত্ব নেওয়ার পর নতুন করে দলকে ঢেলে সাজিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন গৌরব। উৎসাহিত ছিলেন দলের তৃণমূল কর্মীরাও। নতুন আশায় দলের তৃণমূল কর্মীরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু গৌরবের পাকিস্তান সফর নিয়ে মুখ্যমন্ত্রী খুলসা করতেই পদত্যাগ পর্ব শুরু হয় কংগ্রেসে। কিন্তু তারপরও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন গৌরব। শুরু হয়েছে রাজ্য জুড়ে দলের সময় পরিবর্তনের যাত্রাও। কিন্তু হঠাৎই ভূপেন বোরা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে বসেন, যা ছিল কংগ্রেসের জন্য জোর ধাক্কা। এরপর অনেকেই কংগ্রেস ত্যাগ করেন, কিন্তু সেই ধাক্কা সামলে নিয়ে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েন গৌরব। শুরু করে দেন প্রার্থী বাছাই প্রক্রিয়াও। এরই মধ্যে অন্যান্য বিরোধী দলের সঙ্গে আসন বোঝাপড়া নিয়েও কম ঝামেলার মুখে পড়তে হয়নি গৌরবকে, বিশেষ করে রাইজর দলের সঙ্গে। শেষ পর্যন্ত বিধায়ক অখিলের দলের সঙ্গে মিত্রতা আর হয়ে ওঠেনি। এরপর প্রথম প্রার্থী তালিকা প্রকাশ পেতেই প্রদেশ কংগ্রেসে অভ্যন্তরীণ কুন্দল চরমে পৌঁছে যায়। শুরু হয় পদত্যাগের জোয়ার। একের পর এক দলের জেলা পদাধিকারীরা পদত্যাগ করতে শুরু করেন। ঠিক এমনই এক পরিস্থিতিতে গত মঙ্গলবার সাংসদ প্রদ্যুৎ বরদলৈ এক গাদা অভিযোগ এনে পদত্যাগ করে বসেন। নির্বাচনের মুখে তার পদত্যাগ যেন দলের ভিত নাড়িয়ে দিয়েছে। সাংসদ বরদলৈর পর দলের আরও অনেকেই পদত্যাগ করেছেন, যার ফলে নির্বাচনের মুখে কংগ্রেসের অবস্থা একেবারেই বেহাল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, কারো উপর ভরসা করতে পারছেন না গৌরব। দলীয় নেতাকর্মীদের ধরে রাখতেও ব্যর্থ হয়েছেন তিনি। কোনটাসা অবস্থা এখন দলে তার। ক্রমশই নিঃসঙ্গ হয়ে পড়ছেন গৌরব। তবে এই পরিস্থিতিতেও মনোবল অটল গৌরবের। ডিব্রুগড়ে দাঁড়িয়ে সাংবাদিকদের গৌরব বলেন, সাংসদ বরদলৈর পদত্যাগ এবং বিজেপিতে যোগদান সত্যি দুর্ভাগ্যজনক। দলে মত পার্থক্য থাকতেই পারে, তা বলে দল ছাড়ার কোনো যুক্তি নেই। কিন্তু নির্বাচনের চেয়ে ব্যক্তি বড় নয়। একের পর এক অনেকেই পদত্যাগ করলেও
প্রচুর মানুষের সমর্থন রয়েছে কংগ্রেসের প্রতি। মাফিয়া রাজ এবং মুখ্যমন্ত্রীর হাত থেকে আসামকে বাঁচাতে নির্বাচনে শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। আগামী দিনে দল আরও মজবুত হবে। এদিকে পদত্যাগের জোরে দলের তৃণমূল কর্মীরা যে রীতিমতো হতাশ হয়ে পড়েছেন তা অকপটে স্বীকার করে নিয়েছেন প্রাক্তন সাংসদ রিপুন বোরা। সামাজিক মাধ্যমে তিনি বলেন, গত কয়েকদিনে টিকিট কেন্দ্রিক সংঘাতে দলের অনেকেই পদত্যাগ করেছেন। দল ত্যাগ করেছেন ভূপেন বোরা এবং প্রদ্যুৎ বরদলৈও। এতে অনেকের মনোবল ভেঙে যাওয়ার পাশাপাশি হতাশও হয়েছেন। তবে দুর্যোগের এই দিনে দলের সবাইকে একজোট হয়ে থাকতে হবে, কারণ বর্তমানে যা পরিস্থিতি উদ্ভব হয়েছে সেটা সাময়িক চ্যালেঞ্জ। তাই দলীয় কর্মীদের হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, শীর্ষ নেতাদের পদত্যাগে দলে কিছুটা প্রভাব পড়েছে, তবে কংগ্রেস একদিনের দল নয়, আগেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে দলকে। অপরদিকে নবগঠিত জালুকবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল 20 মার্চ মনোনয়ন দাখিল করবেন। হেঙ্গেরাবাড়ি মহানগর জেলা আয়ুক্ত অফিসে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে মুখ্যমন্ত্রী সেদিন মনোনয়ন দাখিল করবেন বলে জানা গেছে। ইতিপূর্বে পরিকল্পনা ও প্রস্তুতি চলছে। অবিভক্ত জালুকবাড়ি কেন্দ্রের বিজেপি মণ্ডলে সাংগঠনিক সভার পাশাপাশি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় মণ্ডলের পাশাপাশি প্রতিটি পঞ্চায়েতের বিজেপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একইভাবে চাংসারির বিজেপির বেজেরা মণ্ডলের অফিসে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। পূর্বের জালুকবাড়ি কেন্দ্র থেকে কমলপুরে অন্তর্ভুক্ত বেজেরা মণ্ডলের এই সভায় কমলপুরের বিধায়ক দিগন্ত কলিতার উপস্থিতিতে অংশ নেন মুখ্যমন্ত্রীর ওএসপি হেমন্ত চৌধুরী। তিনি কর্মকর্তাদের আগের মতো উৎসাহের সঙ্গে দলীয় প্রার্থীর হয়ে কাজ করার পরামর্শ দেন। বেজেরা ও সুয়ালকুচি মণ্ডল আগের মতোই মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছে বলে উল্লেখ করে 20 মার্চ মনোনয়নের দিন সব কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান। অপরদিকে 90 দিনের তেল মজুতের সুপারিশ সংসদীয় কমিটির। জ্বালানি সংকটের আশঙ্কা। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি ক্ষেত্রে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার জেরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রকে সতর্ক করে অন্তত 90 দিনের অপরিশোধিত তেল মজুত রাখার পরামর্শ দিল সংসদের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক স্থায়ী কমিটি। কমিটির মতে, ইরানকে ঘিরে সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে জ্বালানি সংকট ডেকে আনতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখেই মজুত বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। 2026-27 সালের চাহিদা নিয়ে তৈরি প্রতিবেদনকে কেন্দ্র করে এই লক্ষ্য পূরণে দ্রুত পদক্ষেপ করার সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে অপরিশোধিত তেলবাহী একটি ট্যাঙ্কার। সংযুক্ত আরব আমিরশাহী থেকে প্রায় 80,800 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে আসা হয়েছে। কেন্দ্রের দাবি, দেশে আপাতত জ্বালানির কোনো ঘাটতি নেই এবং এই আমদানিতে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। তবে শুধুমাত্র বর্তমান পরিস্থিতি নয়, ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রাখতে বলছে কমিটি। বিকল্প উৎস থেকে তেল আমদানির সম্ভাবনা খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তেল নয়, জ্বালানি গ্যাস নিয়েও গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে কমিটি। এলপিজি যাতে সাধারণ মানুষের নাগালে থাকে, বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারগুলির জন্য, সেদিকেও নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে ভবিষ্যতের চাহিদা বৃদ্ধির দিকটিও তুলে ধরা হয়েছে। বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারী দেশ হিসাবে ভারতের উপর নির্ভরতা ক্রমশ বাড়ছে। অনুমান করা হচ্ছে 2024 সালে দৈনিক প্রায় 22 মিলিয়ন ব্যারেল জ্বালানির চাহিদা 2050 সালের মধ্যে বেড়ে প্রায় 43.6 মিলিয়ন ব্যারেলে পৌঁছতে পারে। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে অস্থিরতার জেরে বিশ্বজুড়ে তেল সরবরাহের চাপ তৈরি হয়েছে। এই পথ দিয়ে বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন হয়। যদিও কেন্দ্র আশ্বাস দিয়েছে যে দেশে পর্যাপ্ত মজুত রয়েছে, তবুও ভবিষ্যতের ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপের উপরই জোর দিচ্ছে সংসদীয় কমিটি। অপরদিকে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুর পর প্রতিশোধের হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের তরফে হুঙ্কার দিয়ে জানানো হয়, আমেরিকা ও ইসরায়েলি মধ্যপ্রাচ্যের অস্থিরতার মূল। লড়াই থামবে না, ইরানকে থামানো সম্ভব নয়। উল্লেখ্য, মঙ্গলবারই জানা যায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের প্রভাবশালী নেতা আলী লারিজানি। এই দাবি কয়েক ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয় তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিবৃতিতে তাকে শহীদ বলে উল্লেখ করে। এই হামলায় লারিজানির পাশাপাশি তার পুত্র এবং এক দেহরক্ষীরও মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে বলেন, একজন ব্যক্তির অনুপস্থিতি ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে প্রভাব ফেলবে না। লারিজানের মৃত্যুর পরও ইরান, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, মানবিক ও অর্থনৈতিক ক্ষতির জন্য আমেরিকাকে জবাবদিহি করতে হবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জন্য তারা দায়ী। একই সঙ্গে কড়া ভাষায় প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে, এই মৃত্যুর জবাব চূড়ান্ত হবে। এর কয়েক ঘন্টার মধ্যেই বুধবার ভোর থেকে তেল আবিব সহ মধ্য ইসরায়েলের একাধিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ক্লাস্টার বোমা হামলা চালায় তেহরান। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশেও ইরান হামলা চালিয়েছে বলে খবর। লক্ষ্য ছিল সেখানে থাকা ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় সতর্কতা জারি করেছে ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়া ইসরায়েলি সেনাবাহিনী বেইরুটের বাচুরা এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে লেবাননেও নতুন করে হামলা শুরু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।